বাবা ছাড়ো আমায়, এগুলো কি করছো তুমি আমার সাথে? ছাড়ো বলে নিজেকে ছাড়িয়ে নিলাম। তারপর বললাম, লজ্জা করে না তোমার? আমি যে মেয়ে হই তোমার। চুপ কর। কিসের বাবা? আমি তো নিজের বাপ নাকি? নিজের বাবা যতই না হও, তুমি আমার মায়ের স্বামী। আমি তোমাকে নিজের বাবার মতোই মনে করি। তুই আমাকে নিজের বাপ ভাবলেও আমি কোনোদিন তোকে নিজের মেয়ে হিসাবে ভাবিনি। তুই আমার কাছে যে কি জিনিস নিজেও জানিস না পাগলি। ছি, এগুলো কি বলছো তুমি পাগলের মতো? এই চিন্তা করার আগে মেরে কেন ফেললে না আমায়? আমি তোমার মুখ থেকে আর এগুলো শুনতে চাই না। তুই মরলে আমার কি হবে রে? আমি যে তোকে পাওয়ার আশায় দিন গুনে বসে থাকি। এই বলে সে আমায় এক ধাক্কা মেরে বিছানার উপরে ছুঁড়ে ফেলে দেয়। আমার দিকে আসতে চাইতেই আমি নিজেকে বাঁচাতে পাশ থেকে একটি লাঠি নিয়ে বাড়ি মেরে তাড়াতাড়ি বের হয়ে যাই। কোনো মতে নিজেকে তার কবল থেকে বাঁচাতে বাড়ি থেকে বের হয়ে বাড়ির ছাদে উঠে পেছন ঘুরে দেখলাম পেছনে কেউ নেই। আমি ছাদের এক কোণে বসে পড়ি একটু জিরিয়ে নেওয়ার জন্য। আমার মন খারাপ হলে আমি এখানে এসে বসে থাকি। এই জায়গাটাই আমার শেষ ভরসা। মায়ের সাথে এই লোকটার বিয়ে হয় আমার বয়স যখন 10 বছর। এ পর্যন্ত কতবার নিজের সৎ বাবার কাছে লাঞ্ছনার শিকার হয়েছি তার ইয়ত্তা নেই। আম্মা অনেক চেষ্টা করেছে আমায় অন্যত্র বিয়ে দেওয়ার, কিন্তু এই লোকটা প্রতিবারই বাধা দিয়ে কোনো না কোনো ভাবে বিয়ে ভেঙে দিত। হঠাৎ নিজের কাঁধের উপর কারো স্পর্শ অনুভব করি। আমার বুঝতে বাকি রইল না কার স্পর্শ হতে পারে। নিশ্চয়ই মা এসেছে। এই পৃথিবীতে মা ছাড়া আপন বলতে কেউ নেই আমার। তার নিঃশ্বাসের শব্দে তার উপস্থিতি উপলব্ধি করতে পারি আমি। পেছনে ঘুরে তাকাতেই দেখি মা। আমি উঠে দাঁড়িয়ে দেখি মা হাতে একটা টুকটুকে লাল বেনারসি নিয়ে আমার সামনে দাঁড়িয়ে আছে। আমি অবাক দৃষ্টিতে তাকিয়ে বললাম, মা তুমি এখানে? এটা কি তোমার হাতে? এখানে বসে কি করছিস তুই? কিছু না, আমার সাথে চল। আজ আমি বিয়ে দিব তোর। এই জাহান্নামের আগুন থেকে মুক্তি দেব তোকে। মা এটা কি বলছো তুমি? আমার বিয়ে দেবে মানে? তুমি কার সাথে বিয়ে দেবে আমার? আর বাবা ভেঙে দেবে না আবারও? না, এবার আর তোর বাবা ভাঙনি দিতে পারবে না। কেন পারবে না মা? তোমার কথার অর্থ বুঝতে পারছি না আমি। কারণ তোর বিয়েটা তার সাথেই হবে। আর কথা না বাড়িয়ে চল আমার সাথে, সবাই অপেক্ষা করছে। মায়ের কথা শোনার পরে যেন আকাশ থেকে পড়লাম আমি। পায়ের নিচ থেকে মাটি যেন সরে যেতে লাগলো। এটা কি শুনছি আমি নিজের মায়ের মুখ থেকে? কি হলো, এত চিন্তা করছিস কেন? মিজান চৌধুরীকে আমি তালাক দিচ্ছি। ও আর তোর বাবা নেই, না আমার স্বামী। এবার তোর বিয়ে আর কেউ আটকাতে পারবে না। মা, ও মা, এটা কি বলছো মা তুমি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি ওই লোকটাকে বিয়ে করতে পারবো না। আমার মরা মুখটা দেখতে পারবি তো? আর শুধু যে আমি মরবো এমন তো না, তোকেও মরতে হবে এবার মিজান চৌধুরীর হাতে। মা চলো না, আমরা দুজন পালিয়ে যাই, তাহলে আর কেউ খুঁজে পাবে না আমাদের। আমার কথা শোনা মাত্রই মা আমাকে জড়িয়ে ধরে কান্না জুড়ে দিল। তারপর কাঁদতে কাঁদতে বলল, মারে কোথায় পালাবো আমরা? আমাদের পালানোর কোনো জায়গা আছে? ও ঠিকই খুঁজে বের করবে আমাদের। তুই বরং বিয়েটা করে নে। ও একটু আগে তালাক দিয়েছে আমাকে। নাজায়েজ কথা কেন বলছো মা? মার মেয়ে একজনের সাথে সংসার করে কিভাবে? আমাদের যে জাহান্নামে উঠাই হবে না। মা আমার কথা শুনে চুপ হয়ে রইল। তার চোখের পানি এখনো শুকায়নি। তখনই মিজান চৌধুরীর দুজন লোক আমাদের দুজনকে ঘিরে ফেলে। আমাকে আর আমার মাকে জোর করে ধরে বেঁধে বাড়িতে নিয়ে আসে। বাড়ির ভেতরে ঢুকে চোখ ছানা পড়া হয়ে যায় আমার। এ তো পুরো বিয়ের আয়োজন করে ফেলেছে। এটা দেখে আমার ভয়ের মাত্রা আরো বেশি বাড়তে লাগলো। আজ বোধহয় আর কেউ রক্ষা করতে পারলো না আমায়। এই জঘন্য মানুষটাকে বিয়ে করার থেকে মরে যাওয়া অনেক ভালো আমার জন্য। কি করে নিজেকে এই বাজে পরিস্থিতি থেকে বের করব এই চিন্তা করতে লাগলাম। মা দৌড়ে গিয়ে মিজান চৌধুরীর দিকে এগিয়ে যায়। মা মিজান চৌধুরীর পায়ে ধরে মিনতি করে বলল, পায়ে পড়ি তোমার আমি, আমার মেয়েটার এত বড় সর্বনাশ করো না। ওই একদম চুপ থাক কয়া দিলাম। আর একটা কথা কইলে মা বেটি দুইটারই শেষ কইরা ফেল। হ্যাঁ তাই করো, মেরেই ফেলো আমাদের। আমরা এমনিতেও বাঁচতে চাই না। এই জীবনের থেকে মরে যাওয়া অনেক বেশি ভালো। তোর মেয়েরে তো মারুম না আমি, মারমু শুধু তোরে। দেখ মরণ যন্ত্রণা কারে বলে। এই কে আছিস? এই মহিলাকে ধর। মিজান চৌধুরীর একজন লোক এসে মায়ের হাত বেঁধে ফেলে। আমি চিৎকার দিয়ে ছুটে যাই তার দিকে। এমনি সে ধরে ফেললো আমায়। তারপর বলল, যদি নিজের মাকে বাঁচাতে চাস বিয়ে কর আমার সাথে, নয়তো তোর মা কিন্তু বাঁচবে না। না, তুমি আমার মাকে কিচ্ছু করবে না। মায়ের কিছু হয়ে গেলে আমি বাঁচতে পারবো না। ঠিক আছে, তোর মাকে কিছুই করবো না আমি। একবার এই বিয়েতে রাজি হয়ে যা, আর কিচ্ছু লাগবে না। বল করবি কিনা। আমি নিরুপায় হয়ে মাকে বাঁচানোর জন্য মাথা নেড়ে হ্যাঁ জবাব দিলাম। আমি বসে যে বাসর ঘরে বসে আছি। আমার এই বিয়ে এক প্রকার বাধ্য করেই করতে হলো। আমি কখনোই চাইনি মিজান চৌধুরীকে বিয়ে করতে, কিন্তু আমার দুর্ভাগ্য কিছুতেই পিছু ছাড়ছে না। শেষ পর্যন্ত মিজান চৌধুরীর সাথে বিয়ে হয়। আমার সামনে পালানোর অগণিত পথ খোলা, কিন্তু মন স্থির করে নিয়েছি আমি পালাবো না। আমিও দেখতে চাই এই মিজান চৌধুরী আর কি কি করতে পারে আমার সাথে। তাছাড়া আমি পালিয়ে গেলে সেই দায় শেষ পর্যন্ত মায়ের উপরে বর্তাবে। তখন ওরা মায়ের সাথে নিশ্চয়ই ভালো ব্যবহার করবে না। অনেকটা সময় অতিবাহিত হয়ে যায়, কিন্তু মিজান চৌধুরীর কোনো দেখা নেই। এদিকে মায়েরও কোনো সারা শব্দ পাচ্ছি না। বুকটা এক অজানা ভয়ের আশঙ্কায় কেঁপে উঠল। ওরা কোনো ক্ষতি করে ফেললো না তো আমার মায়ের? এই ভেবে আমি বাসর ঘর থেকে বেরিয়ে এলাম। তারপর ড্রয়িং রুমের চারিপাশটা ভালো করে খুঁজে দেখি। মাকে কোথাও দেখা যাচ্ছে না। আমার মনে ভয়ের মাত্রা ক্রমশ বাড়তে লাগলো। পাগলের মতো তাকে এদিক ওদিক খুঁজতে লাগলাম। হঠাৎ আমার কানে একটা অদ্ভুত শব্দ এসে ঠেকলো। আমি দৌড়ে বাড়ি থেকে বের হয়ে যাই। আমি পা টিপে টিপে একটি বদ্ধ বাড়িতে গেলাম। যেতেই যে দৃশ্য দেখতে পেলাম, গা হাত পা রীতিমতো ঠান্ডা হয়ে যেতে লাগলো আমার। নিজের চোখে যা দেখছি সত্যি তো নাকি কোনো স্বপ্ন? মা মিজান চৌধুরীর গলাটা চেপে ধরে আছে আর তাকে শাসিয়ে শাসিয়ে বলছে, কেন যেতে পারবি না আমার মেয়ের সাথে ফুলসজ্জা করতে? তোকে কি বলেছিলাম আমি, ভুলে গেছিস? মনে
মনে আছে, সব মনে আছে আমার। শুনে রাখ, আজকের এই দিনটা দেখার জন্য শুধু আমি মিথ্যা বিয়ে করেছিলাম তোকে। তোর সাথে আমার বিয়ে হয়েছিল ঠিকই, কিন্তু এই 10টা বছর তোকে নিজের কাছে আসতে দেইনি। কেন দেইনি? শুধুমাত্র আজকের এই দিনটার জন্য। ফুলের বাবাকে যেভাবে নিজের হাতে শেষ করেছি, মনে রাখিস, আমার কথা না শুনলে তোর সাথেও একই ঘটনা ঘটবে। নিজের মায়ের এমন রূপ দেখে যেন মাথায় আকাশ ভেঙে পড়লো আমার। এটা কি শুনছি আমি নিজের কানে, আর কি দেখছি নিজের চোখে? আড়ালে দাঁড়িয়ে আমি মা আর মিজান চৌধুরীর কথা শুনতে লাগলাম। দেখো, আমি তোমার কথা মতো ওই বাচ্চা মেয়েটাকে বিয়ে করছি। তোমার পায়ে পড়ি, আর কোনো কাজে জোর করো না আমার। এত সহজে তো তোকে ছাড়বো না আমি। তোকে ফুলের সাথে বাসর ঘর করতে হবে, ওর বাচ্চার বাপ হতে হবে তোর। চিন্তা করিস না, এরপর তোকে আমি চিরতরে মুক্তি দিয়ে দিব। না, এতটা কঠোর হতে পারবো না আমি ওই মেয়েটার উপর। এত বড় গুনাহের কাজ করিও না আমায় দিয়ে তুমি। এখন আমি যা বলবো তোকে তাই করতে হবে, এছাড়া আর কোনো রাস্তা নেই তোর কাছে। এই বলে মা মিজান চৌধুরীর গলাটা আবারও শক্ত করে চেপে ধরে। এই দৃশ্য দেখা আমার পক্ষে সম্ভব নয়। আমি দ্রুত এখান থেকে চলে আসি। আমি দরজা বন্ধ করে কিছুক্ষণ বসি। তখনই দরজায় কড়া নাড়া শব্দ পেলাম। আমি ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে গেলাম। দরজা খুলতেই দেখলাম মিজান চৌধুরী, অর্থাৎ আমার বর দাঁড়িয়ে আছে বাহিরে। সে দ্রুত ঘরের ভেতর ঢুকে পড়ল। আমি দরজাটা বন্ধ করে দিলাম। দুজনে খাটের উপর বসা। মিজান চৌধুরী আমার মাথার উপর থেকে ঘোমটা সরিয়ে ফেললো। আমার নিঃশ্বাস ক্রমশ দ্রুততর হতে থাকে। আমাকে ধরে খাটের উপরে শুয়ে দিল সে আমার দিকে আসতেই আমার উপর থেকে উঠে গেল। আমিও উঠে তার পাশে বসলাম। না, এটা সম্ভব না, আমার পক্ষে সম্ভব না। আমি পারবো না কিছুতেই করতে। এরপর মিজান চৌধুরী একটা ছুরি বের করে আমার হাতে ধরিয়ে দিল। আমি প্রথমে বুঝে উঠতে পারছিলাম না কিছুই। ছুরি কেন আনছেন? ছুরি দিয়ে কি হবে? তোমার একটা কাজ করতে হবে, খুব ছোট কাজ। এই ছুরিটা আমার বুকে চালিয়ে দাও। আমি বাঁচতে চাই না, মরে যেতে চাই। ওনার কথা শুনে আমার হাত কাঁপতে লাগলো। কি বলছেন আপনি এগুলো? না, আমি এ কাজ করতে পারবো না। কেন পারবে না? তুমি কি এই বিয়ের বন্ধন থেকে নিজেকে মুক্ত করতে চাও না? তাহলে এত এত দ্বিধাদ্বন্দ্ব তোমার মনে? ছুরিটা আমার বুকে চালিয়ে দাও, শেষ করে দাও আমায়। ক্ষমা করবেন, কারো জীবন নেওয়া তো গোনাহ। আমি এই গোনাহের কাজ করতে পারবো না। তার উপর আপনি আমার স্বামী। বুঝতে পারছি তুমি আমার কোনো কথাই শুনবে না। যা করার এবার আমাকেই করতে হবে। আমি তাকে বাধা দিয়ে বললাম, কি করতে চাইছেন আপনি? না, আমি আপনাকে এই কাজ করতে দিতে পারি না। দরকার হলে আমি আপনার সাথে সংসার করতে রাজি আছি, তারপরেও এই কাজ করতে দিব না। মিজান চৌধুরী আমাকে অবাক করে দিয়ে ছুরিটা নিজের দিকে তাক করলো। আমি তার হাত থেকে ছুরিটা কেড়ে নেওয়ার চেষ্টা করি। এক পর্যায়ে সে আমাকে ধাক্কা মেরে ফেলে দেয়। আমায় ক্ষমা করে দিও, বিয়ের দিনই তোমায় বিধবা বানিয়ে চলে যাচ্ছি। না, আমার পক্ষে এভাবে বেঁচে থাকা সম্ভব না বলেই ছুরিটা নিজের পেটে চালিয়ে দিল। আমি প্রচন্ড এক চিৎকার দিয়ে উঠলাম। আর টান টান টুইস্ট রেখে আমাদের গল্প এখানেই শেষ হয়। সম্মানিত ভিউয়ার্স, আসলে মা কেন নিজের মেয়ের সাথে এমনটা করছে? ফুলের পরবর্তী কল্পনা কি? তার মা কি করবে? এরপর সবটা জানতে কমেন্ট করুন দ্বিতীয় পর্বের জন্য। গল্পটির ভাবনায় হাসিম রাজু, পরিচালনায় রেজাউল কবির চৌধুরী ও প্রযোজনায় FA নয়ন চৌধুরী। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিন। ধন্যবাদ।